আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী, স্বাগত জানাচ্ছি বিদ্যালয় ডিজিটাল ক্লাসরুম থেকে। সাথে আছি আমি সাজ্জাদ হোসেন। আপনাদের সাথে প্রথম যে কথাটা সেটা হলো, আগের ক্লাসে আপনারা কত দূর পড়েছিলেন, মানে কোথা থেকে আজকে শুরু হবে সেটা একটু আগে কাইন্ডলি বলবেন। টপিকটা কোথা থেকে আমরা শুরু করব সেটা একটু বলবেন, কেউ একজন। আনমিউট করা আছে সবাইকে। Mala galisi, mala galisi dah. বলেন, Yung karong naman ako nag-video. কেউ একজন একটু Gala gali dah. পড়ছি আমরা আগের দিনে বা আজকের কোথা থেকে শুরু করব? যে রেগুলার Wala ka naman. বলেন, কেউ তাড়াতাড়ি বলেন। সাউন্ড ঠিক করবে আমাদের লোকজন আছে ঠিক করার জন্য। আপনারা খালি আমাকে বলেন যে কোথা থেকে আজকে শুরু হবে, এই বিষয়টা কেউ একজন বলেন। Baby, come, come. বেবি কাম কাম, বলেন কেউ একজন। No, no, no. Tapay, tapay. কি, কেউ কিছু বলেন না কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যেটা বলছি সেটা আগে বলেন, যে আগের দিন ক্লাস শেষ হয়েছে কোন পর্যন্ত? ও স্যার, বাংলাদেশের শাসনামল। হ্যাঁ? শাসনামল। স্যার শাসন আমল পর্যন্ত শেষ করছেন? কোন শাসনামল? বাংলাদেশের শাসনামল কালকে শেষ হয়েছিল হচ্ছে স্যার ব্রিটিশ শাসন আমল পর্যন্ত শেষ হয়েছিল 1947 সাল পর্যন্ত। তাহলে হ্যাঁ, ওই 47 থেকে 71। আন্দোলন 47 থেকে 71, ঠিক আছে। থেকে 71, ওকে। আসেন শুরু করি তাহলে। Mani ke? 1947 সাল থেকে 1971 সাল Mani ke? তুমি কথা বলো না, বউ কথা বলো। যারা যারা স্যার আনমিউট করে দেন। হ্যাঁ শিওর, আমি আপু, আপনাদের যাদের বাচ্চা আছে আপনি নিজে থেকে আনমুট। ওকে, কিছুই লাগবে না, নিজে থেকে আনমিউটও লাগবে না, এইখানেই কর্তৃপক্ষ করে দিচ্ছে। ওকে, বাংলাদেশ বিষয়াবলী আজকে হলো লেকচার নাম্বার 3 হবে, স্বাধীনতা যুদ্ধের ইতিহাস। চলেন, এর 47-এর পরের ইতিহাস শুরু হয় 1947-এর থেকেই আবার নতুন করে শুরু হবে আজকে। সাল 1900। হ্যালো সেপ্টেম্বর 1947। হ্যালো হ্যালো রাষ্ট্রভাষা প্রথম সংগঠন। হ্যালো 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 কারণ পাকিস্তানিরা বলছে ছাড়িয়ে নেন স্যার, ওটা থেকে পাকিস্তানিরা বলছে যে রাষ্ট্রভাষা হবে একমাত্র উর্দু, উর্দু ছাড়া আর কিছুই রাষ্ট্রভাষা হবে না। কিন্তু আমাদের চাওয়া ছিল যে বাংলা রাষ্ট্রভাষা হোক, আর জন্যই রাষ্ট্রভাষার দাবি আদায়ে যে কমিটিটা গঠন করা হয় সেটার নাম হলো তমুদ্দুন মজলিস। সেটার নাম হলো তমুদ্দুন মজলিস। আর এই তমুদ্দুন মজলিস প্রতিষ্ঠা করেন অধ্যাপক আবুল কাসেম। লেখেন অধ্যাপক আবুল আবুল কাসেম, উনি হলো তমুদ্দুন। এবং এই তমুদ্দুন মজলিস এটা ছিল রাষ্ট্রভাষার প্রথম সংগঠন। এরা 15ই সেপ্টেম্বর একটা পুস্তিকা প্রকাশ করে, যার নাম ছিল, পুস্তিকা প্রকাশ করে, লেখক ছিল 3 জন এবং এটার নাম ছিল পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। রাষ্ট্রভাষা বাংলা না উর্দু, এই নামে একটা পুস্তিকা প্রকাশিত হয়। এবং এই পুস্তিকা পড়ার পরে একটা রাষ্ট্র বিষয়ক কমিটি গঠন করা হয় 1 অক্টোবর 1947, যার নাম ছিল রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। রাষ্ট্রভাষা সংগ্রাম
পরিষদের আহ্বায়ক নুরুল হক নুরুল হক ভূঁইয়া। কেউ কি বিছানায় আছেন নাকি? দুপুরবেলা খাওয়ার পরে একটা ঘুমানোর টাইম, যে স্যার একটু ঘুমানোর টাইম, এখন রিল্যাক্স একটা ঘুম দেই। ক্যামেরা বন্ধ আছে যাদের, অনুগ্রহপূর্বক পসিবল হলে একেবারে সুন্দরভাবেই ক্যামেরাগুলো চালু রাখেন। ওকে, যারা টেবিল চেয়ারে নাই টেবিল চেয়ারে আসার চেষ্টা করেন এবং পসিবল হলে অবশ্যই ক্যামেরাটা চালু রাখেন। ওকে, অধ্যাপক নুরুল গেল এই পর্যন্ত কথাবার্তা। 23 ফেব্রুয়ারি 1948 এই দিন পাকিস্তান অন্যতম সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত বাংলাকে ভাষা করার দাবি তোলেন পাকিস্তান গণপরিষদে। পাকিস্তান গণপরিষদ, তার এই দাবি পাকিস্তান গণপরিষদ অগ্রাহ্য করে এবং এইটার ফলশ্রুতিতে আবার নতুন করে একটা রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠন করা হয়, যার নাম হলো 2রা মার্চ 1948, যার নাম হলো সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। গালে হাত দিয়ে আছেন কেন জুটন সাহেব? ওকে, ঘুম আসে না আপনাদের? রাখা হয় শামসুল আলম। শামসুল আলম। ঘুম আসে না এখন? কি মুশকিল। একা একা পড়তে গেলে বেশি ঘুম আসে। আচ্ছা, স্যার এই আমার জন্য এখনো খাই নাই স্যার, এখনো খাই নাই তো এই জন্য। স্যার, আমি না কখন পড়তে পড়তে ঘুমাই পড়ি, সেটাই ভাবতেছি। 2রা মার্চের পরে এই কমিটি 11ই মার্চে একটা হরতাল আহ্বান করে। হরতাল আহ্বান করে। আর এই হরতালে বঙ্গবন্ধু সহ 69 জনকে গ্রেপ্তার করা হয়। বঙ্গবন্ধু সহ 69 জনকে গ্রেপ্তার করা হয় এই হরতালের থেকে।
রাষ্ট্রভাষার ক্লাস করতে সব থেকে বেশি ভালো লাগে? আমাদের রাষ্ট্রভাষা কি? রাষ্ট্রভাষা দিবস, শহীদ বাংলা। দিবস, শ্রদ্ধাঞ্জলি। যে কথা বলতেছে তার চেহারাটা সামনে চলে আসতেছে, এটা সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা, দেখতেছি আমি, দাঁড়ান, আমি ব্যবস্থা করতেছি। এই ডিস্টার্ব গুলো হচ্ছে, প্রচুর ডিস্টার্ব হচ্ছে স্যার, এগুলা কি? মুট করে দেন, আপনি পড়ান। মৌসুমী আপু ভালো আছেন? খাওয়া দাওয়া করছেন? একটা কথা বলা যাবে? হ্যাঁ হ্যাঁ বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত একটা ছোট্ট পুস্তিকা আছে আমাদের রাষ্ট্রভাষা বাংলা। সেই বইটা পড়লে রাষ্ট্রভাষা সম্পর্কে আর কোনো ধরনের কোনো প্রশ্নই থাকে না, সবকিছু অনেক সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যায়। আমার এটা পড়া আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভেরি গুড। তাহলে তো আর কোনো টেনশন নেই, আপনার কাছ থেকে আমরা এই তথ্য নিয়ে নেব। ওকে, তারপরে স্যার আপনার টেকনিক গুলো হচ্ছে আলাদা। এই আচ্ছা যে যেমন সিরিয়াল মেনটেন করে পড়ান, প্রতিটি সাল প্রতিটি তারিখ যেভাবে সিরিয়াল মেনটেন করে পড়ান, স্যার অসাধারণ লাগে আপনার ক্লাস। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমি এতদিন ভাবতাম স্যার চট্টগ্রাম থেকে আমি একাই আছি, এখন দেখতেছি চট্টগ্রাম আমার পার্শ্ববর্তী একজন আছে। এই আমি চট্টগ্রামের। আমিও চট্টগ্রাম। আপু মন খারাপ আপনার? স্যার বলেন। শেয়ার হচ্ছে। স্যার গাজীপুরের কতজন আছে? আমি আছি। আসেন। বঙ্গবন্ধু সহ 69 জনকে গ্রেপ্তার করা হয়েছিল বলতে থাকে এবং ওনাদেরকে 15ই মার্চে মুক্তি দেওয়া হয়। আর এই জন্য 1952 সালের 21শে ফেব্রুয়ারির পূর্ব পর্যন্ত রাষ্ট্রভাষা দিবস হিসেবে প্রতি বছর পালন করা হতো 11 মার্চ। প্রতি বছর রাষ্ট্রভাষা দিবস 11ই মার্চ। আর 11ই মার্চ ওনাদের এই মুক্তির জন্য আন্দোলন শুরু হয়। 15ই মার্চ ওনাদেরকে মুক্তি দেয়। 19শে মার্চ মোহাম্মদ আলী জিন্নাহ, পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল, উনি ঢাকায় আসেন এবং এসে একটা ভাষণ দেন। 21শে মার্চ ভাষণ দেন রেসকোর্স ময়দানে এবং 24শে মার্চ ভাষণ দেন কোথায়? 24শে মার্চ ভাষণ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে। এবং দুই ভাষণে উনি একটা কথাই বলেন যে উর্দু অ্যান্ড উর্দু, মানে একমাত্র উর্দুই শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। এই ভাষণের পর ছাত্র জনতা যারা আছে ওনারা সবাই সমস্বরে প্রতিবাদ জানাইছে যে না, এটা আমরা মানব না একটা। তো এই প্রতিবাদের পরে মোটামুটি এটা একেবারে বেশ বড়সড় একটা আকার ধারণ করে, কিন্তু এই বছরে আর তেমন কিছু হয় নাই। এই পর্যন্তই 1948-এর ঘটনা প্রবাহ। নেক্সট হলো সাল 1949। রাষ্ট্রভাষার দাবি এইভাবে আদায় হবে না বুঝতে পেরে লোকজন একটা নিজেরাই দল গঠন করে। 23 জুন, নাম ছিল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। এটা গঠন করা হয় ঢাকার রোজ গার্ডেনে এবং 40 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করা হয় এই দলের প্রতিকালীন। রোজ গার্ডেন ঢাকা, এইখানে বসে হুমায়ুন কবিরের বাড়িতে, নাম রোজ গার্ডেন, এটা পুরান ঢাকার মধ্যে। এখানে বসে এই কমিটিটা গঠন করা হয় এবং কমিটির প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। সাধারণ সম্পাদক ছিলেন কে? ওবায়দুল কাদের। সাধারণ সম্পাদক ছিলেন শামসুল হক, ওনার বাড়ি হলো টাঙ্গাইলে। আর রাখা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1949 প্রমিনেন্ট ঘটনা নেই। 1950 সালে তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান উনি ঢাকায় আসেন এবং উনিও এসে একই ভাষণ দিয়ে যান, উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। এবং এই ভাষণের প্রেক্ষিতে 11ই মার্চ গঠন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ।
আর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রভাষা সংগ্রাম আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক রাখা হয়েছিল আব্দুল মতিনকে। কিসের? ও আচ্ছা, টি ব্যাগের। লিখছেন কি স্যার? কথা ক্লিয়ার না, মানে কি কথা ক্লিয়ার তো? এখন অডিও একটু আটকে আটকে আসে। পরে সাল 1952 ঘটনা। 52 সালের 26 জানুয়ারি পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন কি তারা বলছে ইংরেজিতে, বুঝেন নাই? উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। ভাষণ দিয়ে গেছে ইংরেজিতে, রাষ্ট্রভাষা বানাবে উর্দু। আর আমাদের দাবি ছিল যে বাংলাকে রাষ্ট্রভাষা করা হোক, কারণ তখনকার সময়ে 56 মানুষের মুখের ভাষা। পাকিস্তানের টোটাল যে জনসংখ্যা তার মধ্যে 56% মুখের ভাষা ছিল বাংলা। তাই আমরা চাচ্ছিলাম যে এটাকেই রাষ্ট্রভাষা করা হোক। আর ওনার এই ভাষণের পরে 31 জানুয়ারি গঠন করা হয় সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, যেখানে আহ্বায়ক রাখা কাজী গোলাম মাহবুবকে। কাজী গোলাম মাহবুব এনাকে রাখা হয় আহ্বায়ক। লিখছেন? আর এই কমিটির পক্ষ থেকে হরতাল ডাকা হয় 21শে ফেব্রুয়ারি 1952। আর সেই হরতাল পালনের ডাক দেওয়ার কারণে 21শে ফেব্রুয়ারির আগের দিন থেকে 20শে ফেব্রুয়ারি থেকে ঢাকা 144 ধারা জারি করা হয়। এবং এটা নুরুল আমিন 20 ফেব্রুয়ারি থেকে 144 ধারা জারি করা হয়। 144 ধারা মানে হলো জমায়েত নিষিদ্ধ, তিনজনের বেশি একত্র হতে পারবে না, সভা সমাবেশ মিছিল মিটিং কোনো কিছু করতে পারবে না, এগুলা সব নিষিদ্ধ। এবং সেইটার পরিপ্রেক্ষিতে ছাত্র সিদ্ধান্ত নেয় যে আমরা 144 ধারা ভাঙবো, এবং তারা ভাঙলে পুলিশ মিছিলে গুলি। এবং সেইখানে 21শে ফেব্রুয়ারি শহীদ হন রাষ্ট্রভাষার প্রথম শহীদ কে? ছিলেন এদের মধ্যে এদিন হন আব্দুস সালাম, আব্দুল জব্বার। এরা এদিন এবং আর
মাসে 21শে ফেব্রুয়ারি কত তারিখ ছিল বাংলা? উত্তর বাংলা ফাল্গুন 1358 বঙ্গাব্দ, বার ছিল বৃহস্পতিবার। পরবর্তী 22 ফেব্রুয়ারি এদের লাশ নিয়ে আবার মিছিল হয়, যারা গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন এনাদেরকে নিয়ে আবারও মিছিল হয় এবং এই মিছিলের ফলশ্রুতি চালায়। এই দিন শহীদ হন পুলিশের গুলিতে শফি এবং আরেকজন হলেন ওহিউল্লাহ। আর এই ওহিউল্লাহ ছিল সর্বকনিষ্ঠ ভাষা শহীদ। এরপরে আর কিছুই না, এরপরে আস্তে করে পাক বাহিনী মানে পাকিস্তানিরা এরা বুঝতে পারে যে এইভাবে হবে না, পরে এরা এই দাবি দেওয়া মেনে নেয়। এবং পরের হলো 23 ফেব্রুয়ারি এদের স্মরণে প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয়। প্রথম শহীদ মিনার নির্মাণ হয় এবং এটা নির্মাণ করা হয় ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে। ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে এটা নির্মাণ করা হয়। সাউন্ডের সমস্যা আছে? ডাক দিয়ে নোরে মশলে। সাউন্ডে কি এখনো সমস্যা হচ্ছে? শফিউরের পরের নামটা বলেন, পরের নামটা বোঝা যাচ্ছে না, শফিউরের পরে। ওহিউল্লাহ। ওকে, নেক্সট আসেন, প্রথম শহীদ মিনার যখন নির্মাণ করা হয় ঢাকা মেডিকেল শহীদ মিনারটা উদ্বোধন করা হয় 24 ফেব্রুয়ারি এবং ওই দিনই বিকেলে পাক বাহিনী ভেঙে দেয়। প্রথম শহীদ মিনার উদ্বোধন করেন শফিউরের পিতা মাহবুবুর রহমান। মাহবুবুর রহমান। শহীদ মিনার নিয়ে প্রশ্নগুলো আসে, দেশের বাইরে প্রথম শহীদ মিনার কোথায় নির্মাণ করা হয়? যুক্তরাজ্য বা লন্ডন, ইংল্যান্ডে, যুক্তরাজ্যে বা ওল্ড হ্যাম। দেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় লন্ডন বা যুক্তরাজ্য। ওকে, দেশের বাইরে নাই তো। মুসলিম বিশ্বে প্রথম শহীদ মিনার ওমানে নির্মাণ করা হয়। সর্বোচ্চ শহীদ মিনার আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, সবচেয়ে মিনার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এটা হলো 71 ফুট উঁচু একটা মিনার আছে। লিখছেন? আর শহীদ মিনারের পরে এবার আসেন স্বীকৃতি নিয়ে কথাবার্তা। আরেকটা হলো 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি। দুইটা আলাদা আলাদা জিনিস। বাংলার রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি একটা দেয় পাকিস্তান গণপরিষদ, আরেকটা হলো পাকিস্তানের সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি বা সাংবিধানিক স্বীকৃতি। গণপরিষদ স্বীকৃতি দেয় 9 মে 1954, সংবিধান দেওয়া হয় 29 ফেব্রুয়ারি 1956। এই দিন হলো সংবিধান।
আর এটা কার্যকর হয় 23 মার্চ 1956। এই দিন থেকে বাংলা রাষ্ট্রভাষা হিসেবে কার্যকর হয় সাংবিধানিকভাবে। আর 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়, প্রথমে দেয় ইউনেস্কো। আর ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের হবে 16 নভেম্বর 1999, এবং এইটা ছিল ইউনেস্কোর 30তম সভা। এবং এটা পালন করা হয় প্রথমবার 2000 সালে। 188 দেশ একযোগে এটা পালন করে। দেখছেন? পরে ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ জাতিসংঘ বাংলা। আর এখানে আরেকটা কথা আছে, 2002 সালে হিসেবে বাংলাকে স্বীকৃতি দেয় সিয়েরা লিওন। 2002 সালে তাকে ভাষা হিসেবে, দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়। রাষ্ট্রভাষা বিষয়ক আর অন্যতম হলো রাষ্ট্রভাষা বিষয়ক প্রকাশনা। প্রথম যেগুলো আছে, উপন্যাস, কবিতা, প্রথম সংকলন। আর এছাড়া আছে প্রথম গান। গানের কথা একটু পরে বলছি। প্রথম উপন্যাস জহির রায়হান। জহির কবিতা কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, মাহবুবুল আলম। কবর। দেখছেন? দেখছেন কি? সংকলন 21শে ফেব্রুয়ারি রচনা করেন, এটা করেন হাসান হাফিজুর রহমান। প্রথম গান ভুলবো না, ফেব্রুয়ারি ভুলবো না।
নাম গাজীউল হক। প্রধান এটা জানার প্রয়োজন নাই, জানবেন যেটা শুধু আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। লিখছেন না, 19 থেকে গাওয়া হয় আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। এই গানটা রচনা করেন আব্দুল গাফফার চৌধুরী। গানটার আব্দুল লতিফ মাহমুদ। সুরকার আলতাফ। আর 21শে ফেব্রুয়ারির সাথে জড়িত বা মাতৃভাষার সাথে জড়িত প্রতিষ্ঠান দুইটা গুরুত্বপূর্ণ। একটা হলো বাংলা একাডেমি, প্রতিষ্ঠা করা হয় 1955 সালে 4 ডিসেম্বর। এটা আছে বর্ধমান হাউস, ঢাকার এইখানে। আর একটা হলো আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। লোকজন ঘুম আসে। হ্যালো, আপনারা কি লোকজন ঘুমাচ্ছেন? বলেন তো। না স্যার, ওকে। তাহলে লোকজন যে কমে গেছে 2-3 জন। #28। আর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, এটা গঠিত হয় 2001 সালে। এটা আছে সেগুনবাগিচা। এর সাথে জড়িত ভাস্কর্য আছে মোদের গরব, ভাস্কর হলেন অখিল পাল। আছে হলো এটা বাংলা একাডেমি প্রাঙ্গণে। আচ্ছা শুনেন, একটা কাজ করি, জাস্ট একটা সেকেন্ড বলতে 10 সেকেন্ডের জন্য একটা বিরতি। গরম লাগছে হেবি। গরম লাগছে হেবি। দেখবেন সেটা হলো একটা ভাস্কর্য গর্বিত বর্ণমালা,
জননী ও গর্বিত বর্ণমালা। এই ভাস্কর্য হলেন মৃণাল হক, এই পরিবাগ, ঢাকা। আর এর মধ্যে সমাপ্ত হলো 1952। মাথা ঘুরে পড়ে যায় না, না না, মাথা ঘুরে পড়ে যাবো কেন? ওকে, নেক্সট আসেন সাল 1953। 1953 সালের 14 ডিসেম্বর যতগুলো বিরোধী রাজনৈতিক আছে, প্রধান বিরোধী রাজনৈতিক দলগুলো মিলে একটা জোট গঠন করে, নাম হলো যুক্ত ফ্রন্ট। এই দিন যুক্ত ফ্রন্ট গঠন করা হয়, প্রধান বিরোধী রাজনৈতিক দলগুলো মিলে একটা জোট গঠন করে, যে জোটের নাম হলো যুক্ত ফ্রন্ট। এবং যুক্ত ফ্রন্টে 4টি রাজনৈতিক দল, এখন নতুন বইয়ে লিখছে 5টি রাজনৈতিক দল নিয়ে গঠন করা হয়। এবং এই 5 রাজনৈতিক দলের মধ্যে একটা ছিল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ বা আওয়ামী লীগ, যার সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এরপরে ছিল কৃষক প্রজা পার্টি, আর এই কৃষক প্রজা পার্টির সভাপতি ছিলেন শেরেবাংলা AK ফজলুল হক। আর এরপরে কৃষক প্রজা পার্টির পরে আরেকটা দল ছিল, যার নাম হলো নিজামে ইসলাম। এই দলের সভাপতি ছিল নিজামে ইসলামের মাওলানা আতাহার আলী। তার দল ছিল বামপন্থী গণতান্ত্রিক দল, সভাপতি ছিল হাজি দানেশ। এরপরে আরেকটা দল ছিল খেলাফতে রব্বানী, গরুনি ও বর্ণমালা, এটা আছে হলো পরিবাগ, ঢাকার। খেলাফতে রব্বানী, খেলাফতে রব্বানীর প্রধান ছিলেন আবুল হাসিম। এই দলটার কথা নতুন করে বইয়ে লিখছে, আগে বাংলাপিডিয়ার এসেছিল, নতুন করে বইয়ে এটা যুক্ত করা। আর ফ্রন্টের এই নির্বাচনটা হয় সাল 1954-তে, এবং এই নির্বাচনের একটা নাম হলো যুক্ত ফ্রন্টের নির্বাচন, আর একটা নাম হলো প্রাদেশিক পরিষদ নির্বাচন। প্রাদেশিক পরিষদ নির্বাচন মানে এইটা শুধুমাত্র পূর্ব পাকিস্তানে নির্বাচনটা হয়েছে, তাই এটার নাম প্রাদেশিক পরিষদ নির্বাচন। কত সালের? এবং এই নির্বাচনের কারণ এই নির্বাচনে যুক্ত ফ্রন্ট অংশগ্রহণ করে এবং ভোটে। আর এইটা নির্বাচন অনুষ্ঠিত হয় 8 থেকে 12 মার্চ 1954, এবং মন্ত্রিসভা গঠন করে যুক্ত ফ্রন্ট এই নির্বাচনে জয়লাভ করে 4 এপ্রিল 1954, এবং এই মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয় 30 মে 1954। মন্ত্রিসভা ক্ষমতা ছিল মাত্র 56 দিন। এই মন্ত্রিসভা ক্ষমতায় ছিল, লোকজন কমে কেন বলেন তো? এটা কি নেটওয়ার্কের সমস্যা নাকি অন্য কিছু? সবাইকে আনমিউট করে দিলাম, বলেন তো বোরিং লাগে নাকি অ্যান্টেনার বাইরে যায় না কি সমস্যা? কি চালু করেন তো লোকজন। আজকে ক্লাসটা কিরকম ঘোলা ঘোলা লাগতেছে, মানে সাউন্ড তো আজকে ভালো শোনা আজকে দুপুরে অনেকে খায় না, এর জন্য হয়তো খাবারের জন্য যাচ্ছে মনে হয়।
আজকে দুপুরে এই অনেক গালে হাত কিছু দিয়ে বসে আছেন কেন আপনি? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন কি সমস্যা আপনাদের? দুপুর টাইমে এত তাড়াতাড়ি দেওয়াতে কারোই খাওয়া হয়নি। মনে আজকে করছি শবে বরাতের নামাজ পড়বেন না আপনারা, সেই জন্যই তো আপনাদের জন্য সেই জন্যই তো বুঝতে পারছি তো বাচ্চা কাচ্চা নিয়ে হ্যান্ডেল করে ফ্যামিলি সবকিছুই আচ্ছা ঠিক আছে, পারফেক্ট সময় স্যার। হ্যাঁ পারফেক্ট সময়, সবকিছুই পারফেক্ট। কেমন জানি স্যার ঝাপসা দেখা যাচ্ছে। স্যার আজকে ক্লিয়ার আসছে না, লেখাগুলা ঝাপসা লাগতেছে। ঝাপসা আর বাদ ঝাপসা। বাকি লোকজন কই? ক্যামেরায় কই? বাদ বাকি লোকজন কি খেয়ে গেছে নাকি ওই যে ক্যামেরা চালায় রেখে যে ক্লাস মোবাইলে করে আর আপনি হ্যালো। অন্য জায়গায় ব্যস্ত, এরকম কারা কারা? এই যে রিয়াজুল ইসলাম একজনকে পাওয়া গেছে, ক্যামেরা চালু করছে, বিছানায় সিট পটানো আছে, দেখছেন? ক্যামেরা চালু করার এই জন্য আমি বলি সবসময় যে ক্যামেরা চালু করে চালাবেন, ক্লাস ক্যামেরা চালু করে তারপরে ক্লাস করবেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুঝে যাচ্ছে না। আর একটু পর তিরিশে করলে মে দেখা যাবে স্যার, বুঝতে পারছি না। মন্ত্রিসভা। এবার বুঝছেন ক্যামেরা কেন চালু করতে বলি? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? আরে আছি ভালো, ঘোড়ার ডিম। আপনারা খালি ওই যে ক্লাসের মধ্যে দিয়ে লোকজন শুয়ে থাকেন, এইগুলো তো খুবই বিরক্তিকর জিনিস। জি না স্যার, আমরা বসে আছি। চেয়ারটা থাকবেন, আমি সেটা বলছি। চেয়ারটা মিলে থাকবেন, স্যার খাতা কলম রাখবেন, তাহলে কাজ হবে। আর দেখা একই কথা, যদিও কিছু বাট সুন্দর করে নোট করে রাখা, লিখে রাখা, পরে আবার সেই জায়গা দিয়ে এটা আর এমনি শুয়ে শুয়ে দেখা, এটার মধ্যে অনেক পার্থক্য আছে। নির্বাচন আসন সংখ্যা ছিল কি কি দেখি। এই সাধারণ আসন ছিল 237, সংরক্ষিত আসন যারা অমুসলিম তাদের জন্য সংরক্ষিত আসন ছিল 72, মোট আসন সংখ্যা ছিল 309। এর মধ্যে থেকে 237 আসনের মধ্যে থেকে কত আসন লাভ করে যুক্তফ্রন্ট? 223 আসন। সংরক্ষিত 72 আসনের মধ্যে 13 আসন, এই মোট 200 লাভ করে এবং এই আসন লাভ করে সে জয়লাভ করে। আর এইখানে আরেকটা প্রশ্ন, যুক্তফ্রন্টের নির্বাচন ছিল কত দফা? উত্তর, যুক্তফ্রন্ট নির্বাচনী ছিল 21 দফা। নির্বাচনী ইশতেহার ছিল 21 দফা। আর যুক্তফ্রন্টের নির্বাচন প্রথম দফা ছিল রাষ্ট্রভাষা করা। প্রথম দফা রাষ্ট্রভাষা বাংলা করা এবং যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা। কৃষি বন সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়, এটা ছিল বঙ্গবন্ধু। কৃষি বন সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেটুকু ক্লিয়ার হলে সবাই, তাহলে আমরা আরেকটু সামনে যাই। নেক্সট আসেন, 1954 সালে পাকিস্তানের প্রথম
সংবিধান কার্যকর হয় এবং এটা কার্যকর হয় 23 মার্চ 1956 এবং এই সংবিধানে পূর্ব পাকিস্তান নামকরণ করা হয় পূর্ব বাংলার নামকরণ করা হয় পূর্ব পাকিস্তান। 1956 সালের পরে ঘটনা 1957 সালের 7 ফেব্রুয়ারি সম্মেলনটায় সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। সম্মেলনটা অনুষ্ঠিত সন্তোষ টাঙ্গাইল, টাঙ্গাইলের একটা জায়গা নাম হলো সন্তোষ। এই সম্মেলনের সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান। যে তোমরা করতেছে করলে আমাদেরকে আসসালামু আলাইকুম জানাইতে বাধ্য হব, অর্থাৎ আমরা তোমাদের থেকে আলাদা হয়ে যাব। ওকে, সাল 1958 পাকিস্তানের প্রথম সামরিক আইন জারি হয়। পাকিস্তানের প্রথম সামরিক জারি হয়, সামরিক শাসন জারি হয় এবং এটা জারি করেন প্রেসিডেন্ট কান্দার মির্জা। তারিখ হলো 7 অক্টোবর, লিখলে না লিখলে সমস্যা নাই, 7 অক্টোবর এটা জারি হয়। এবং সামরিক শাসন জারি করলে ক্ষমতা চলে যায় আইয়ুব খানের হাতে এবং পাকিস্তানের এই সেনাপ্রধান আইয়ুব খান নিজেকে পাকিস্তানের নতুন ঘোষণা করেন, পাঠিয়ে দেন। 1962 সালে আইয়ুব সরকারের বিরুদ্ধে পাকিস্তানের প্রথম ছাত্র আন্দোলন বা শিক্ষা আন্দোলন সংগঠিত হয় 17 সেপ্টেম্বর 1962। এই দিন পাকিস্তানের প্রথম ছাত্র আন্দোলন বা শিক্ষা সংগঠিত হয়। 65 আগে লেখেন, 65-তে হয় দ্বিতীয় পাক ভারত যুদ্ধ। দ্বিতীয় পাক ভারত যুদ্ধ এবং এই যুদ্ধের ফলশ্রুতিতে 1966 সালে পাকিস্তান এবং ভারতের মধ্যে তাশখন্দ চুক্তি 10 জানুয়ারি 1966 চুক্তি। তাশখন্দ হলো একটা জায়গার নাম, এই জায়গাটা আছে হলো উজবেকিস্তান রাজধানী তাশখন্দে। ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা শান্তি চুক্তি হয় এবং এই শান্তি চুক্তির মাধ্যমে ভারত পাকিস্তানের মধ্যে মিটমাট হইলেও পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মধ্যে নতুন ঝামেলার সূত্রপাত হয়। লিখছেন? সাল 1966, 10 জানুয়ারি চলে গেল, ফেব্রুয়ারি মাস থেকে নতুন ঝামেলা শুরু হয় দুই পাকিস্তানের মধ্যে। এই দিন 1966 সালের 5 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাহোরে বিরোধী দলীয় এক সম্মেলনে 6 দফা প্রস্তাব উত্থাপন করেন প্রথমবারের মতো লাহোরে একটা বিরোধী দলের সম্মেলনে। এবং 23 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে 6 দফা উত্থাপন করেন লাহোরে একটা সংবাদ সম্মেলনে। আনুষ্ঠানিকভাবে 6 দফা উত্থাপন করেন। 6 দফা এবং 23 মার্চের পরে 7 জুন 6 দফার জন্য সব বড় আন্দোলন হয়। 6 দফা আন্দোলনে প্রথম শহীদ হন মনু মিয়া এবং এই দিন পুলিশের গুলিতে মনু মিয়া সহ প্রায় 11 জন শহীদ করা হয়। 6 দফা দিবস, 6 দফা দিবস হিসেবে পালন করা হয়।
দফাকে তুলনা করা হয় ম্যাগনা কার্টা সাথে। ম্যাগনা কার্টা সাথে তুলনা করা হয় 1215 সালে ব্রিটেনের রাজা জন এবং সাধারণ জনগণের মধ্যে একটা চুক্তি হয়, যে চুক্তির নাম হলো ম্যাগনা কার্টা চুক্তি। এবং আর একটা কথা লিখে রাখেন, সেটা হলো 6 দফার অন্য নাম হলো বাঙালির মুক্তির সনদ। বাঙালির মুক্তির সনদ। 6 দফার দফাগুলো কি কি ছিল এটা পরীক্ষায় আসে। ছয় দফার দফা সমূহ। 6 দফার দফা সমূহ একেবারেই সহজে মনে রাখতে পারেন, সেটা হলো প্রাদেশিক স্বায়ত্ত শাসন। এটার কিন্তু সিরিয়াল অনুযায়ী মনে রাখতে হবে। 1 নম্বরে 2 নম্বর দফা ছিল প্রদেশের ক্ষমতা। 3 নম্বরে মুদ্রা ব্যবস্থা সংক্রান্ত। 4 নম্বরে কর, রাজস্ব ও খাজনা আদায় সংক্রান্ত। 5 নম্বরে বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত। 6 নম্বরে আধা সামরিক বাহিনী গঠন। আধা সামরিক বাহিনী গঠন। মনে রাখার বুদ্ধি, প্রাদেশিক স্বায়ত্ত শাসন। পা, পতে হলো প্রদেশগুলোর ক্ষমতা, পাপ। মুতে হলো মুদ্রা ব্যবস্থা, মু। কতে হলো কর, রাজস্ব, খাজনা আদায়। এখন এইটা মনে রাখার জন্য মুক্ত। বৈদেশিক বাণিজ্যের সামরিক বাহিনীর সা। বৈদেশিক বাণিজ্য আর সামরিক বাহিনীর সা। পাপ, ভাষা। পাতে প্রাদেশিক স্বায়ত্ত শাসন, পতে প্রদেশের ক্ষমতা, মুতে মুদ্রা ব্যবস্থা, কতে কর, রাজস্ব, খাজনা আদায়। বাতে বৈদেশিক বাণিজ্য, সাথে আধা সামরিক বাহিনী বা প্যারামিলিটারি বাহিনী ইংরেজিতে বলে। এই 6টা দফা যেন 2-এ কি আছে? 2-এ আছে প বা প্রদেশের ক্ষমতা, অর্থাৎ কেন্দ্রের ক্ষমতা কি কি থাকবে আর প্রদেশের ক্ষমতা কি কি থাকবে, এই বন্টন সম্পর্কে বলা আছে। এরপর দেখেন, এইখানে 6 দফায় অর্থনীতি সংক্রান্ত দফা ছিল মুদ্রা ব্যবস্থা, কর, খাজনা আদায় আর বৈদেশিক বাণিজ্য। অর্থাৎ অর্থনীতি সংক্রান্ত দফা 3টি। এটা পরীক্ষায় অনেকবার প্রশ্ন আসছে। 6 দফায় অর্থনীতি সংক্রান্ত দফা ছিল কতটি? উত্তর। আরেকটা প্রশ্ন আসে, 6 দফায় প্রদেশের কয়টি ক্ষমতার কথা বলা, মানে কেন্দ্রের কয়টি ক্ষমতার কথা বলা হয়েছে? অর্থাৎ কেন্দ্র কি কি চালাবে, প্রদেশ কি কি চালাবে। কেন্দ্রের ক্ষমতার কথা বলা হয়েছে 2টি। একটা হলো প্রতিরক্ষা ব্যবস্থা কেন্দ্র দেখবে, আর একটা হলো পররাষ্ট্রনীতি কেন্দ্র দেখবে। প্রতিরক্ষা এবং পররাষ্ট্রনীতি, অর্থাৎ বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশ রক্ষার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের, এবং পররাষ্ট্রনীতি অন্য দেশের এই ক্ষমতাও কেন্দ্রের হাতে। আর 6 দফায় অন্তর্ভুক্ত ছিল না বিচার ব্যবস্থা নিয়ে কোনো কথাবার্তা।
অন্তর্ভুক্ত কথা সংক্রান্ত হয়। ছয় দফায় বিচার ব্যবস্থা নিয়ে কোনো কিছুই অন্তর্ভুক্ত ছিল না। ছয় নম্বরে লিখছি সামরিক বাহিনী গঠন। এই ক্লিয়ার হলে সি লিখে দেন, তাহলে আমরা পরের অংশটা শুরু করছি। ৬৬ ছয় দফার পরে ৬৮ আগরতলা ষড়যন্ত্র মামলা।
পরে যেটা আছে সেটা হলো সাল 1968 আগরতলা ষড়যন্ত্র মামলা। এই মামলাটা দায়ের করা হয় 18ই জানুয়ারি। মামলার বিচার কার্যক্রম শুরু হয় 19 জুন। মামলার মোট আসামি 35 জন। মামলার প্রধান আসামি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বা মামলার 1 নম্বর আসামি। এবং এই মামলায় বঙ্গবন্ধুর আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আব্দুস সালাম। আরেকজনের নাম টমাস উইলিয়ামস, যাকে লন্ডন থেকে আনা হয়। লন্ডন থেকে টমাস উইলিয়ামস। এবং এই মামলার অন্য নাম হলো, বা অফিসিয়াল নাম এই মামলার রাষ্ট্র বনাম শেখ মুজিব ও অন্যান্য। বনাম শেখ মুজিব ও অন্যান্য। রাষ্ট্র বনাম শেখ মুজিব ও অন্যান্য। এবং এই মামলা চলতে থাকে, চলতে চলতে ফাইনালি সাল 1969-এ এই মামলার আসামিদেরকে মুক্ত করার জন্য জনগণের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন, তাকে বলা হয় 1969-এর গণঅভ্যুত্থান। এটার সূত্রপাত হয় 4 জানুয়ারি 1969। গঠন করা হয় সংগ্রাম পরিষদ। 8 জানুয়ারি 1969 গঠন করা হয় গণ সংগ্রাম পরিষদ। এবং এই দুইটা সংগ্রাম পরিষদ তারা কর্মসূচি দেয়, আন্দোলন ডাকে তারা 20 জানুয়ারি। এবং তাদের সেই হরতালে পুলিশের গুলিতে শহীদ হন ছাত্রনেতা আসাদুজ্জামান। পুলিশের গুলিতে তো আসাদুজ্জামান শহীদ হলে এই দিনটাকে তারপর থেকে পালন করা হয়ে আসছে প্রতি বছর 20 জানুয়ারিকে আসাদ দিবস হিসেবে। আসাদ দিবস। এবং আসাদুজ্জামানের নামে আইয়ুব গেট নামে ঢাকায় একটা গেট ছিল, ওই গেটের নাম পরিবর্তন করে রাখা হয় আসাদ গেট। কালকেই দেখলেন একটা পরীক্ষার আমরা যে প্রশ্ন সলভ করছিলাম ফেসবুক লাইভে, ওইখানে প্রশ্নটা ছিল 15তম নিবন্ধনের যে আসাদ গেট কোন আন্দোলনের সাথে জড়িত। আজকের আজকে তো এরপরে যেটা আছে সেটা এখানে একটু সাল 1969-এর এরপরে 24 জানুয়ারি এই দিন জনতা স্বতঃস্ফূর্তভাবে আবার আন্দোলন করে। এবং জনতার এই যে চিনি ছাড়া আনবা, তোমার দাও চিনি খাও না, চিনি ছাড়া ভালো অভ্যাস হবে তোমার। চায়ে চিনি খাওয়া তো খুবই ক্ষতিকর, কি বলেন, তাই না? কারা কারা একমত? দিনে প্রায় 10-12, কখনো কখনো 14-15 কাপও হয়ে যায়। তো 15 কাপ চা খাইলে যদি 15 কাপ ওই বড় বড় মগি ভরা চিনি থাকে, তাহলে প্রতিদিন 200-300 গ্রাম তো চিনি খাওয়া হয়ে যাবে। ওমা, এখন জিজ্ঞেস করছি স্যার কেমন আছেন, আপনি কই থেকে আসলেন ভাই?
আমরা শেষ পর্যায়ে প্রায়, দেশ স্বাধীন করে ফেলতেছি সংগ্রাম আন্দোলন করে, এখন এসে বলছেন যে কেমন আছেন। ওকে, আসেন নেক্সট। 24 জানুয়ারি নবকুমার ইনস্টিটিউটের ছাত্র মতিউর রহমান শহীদ হয় পুলিশের গুলিতে, এবং এই মতিউর রহমান শহীদ হলে আন্দোলন আরো বিক্ষুব্ধ অবস্থা ধারণ করে, এবং 24 জানুয়ারি পালন করা হয় প্রতি বছর গণ অভ্যুত্থান দিবস। নবকুমার ইনস্টিটিউটের ছাত্র মতিউর রহমান। 20 জানুয়ারি আসাদ দিবস, আসাদ দিবস। এই মাসের আন্দোলন চূড়ান্ত ধারণ করে ফেব্রুয়ারি মাসে গিয়ে, ফেব্রুয়ারি মাসের 15 তারিখ, 15ই ফেব্রুয়ারি সার্জেন্ট জহুরুল হক, এই মামলার 17 নম্বর আসামি সার্জেন্ট হককে হত্যা করে জেলের মধ্যে পাক বাহিনী। এবং এটা নিয়ে সমালোচনা করার কারণে 18ই ফেব্রুয়ারি একজন বুদ্ধিজীবী প্রফেসর শামসুজ্জোহাকে হত্যা করে পাক বাহিনী। এবং প্রফেসর শামসুজ্জোহাকে হত্যা করে, তিনি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর শামসুজ্জোহাকে হত্যা করে পাক বাহিনী ক্যাম্পাসের মধ্যে। এই আন্দোলন একেবারেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পাকিস্তানিদের, এবং আন্দোলন চলে গেছে ফলশ্রুতিতে 22 ফেব্রুয়ারি 1969 আগরতলা মামলা প্রত্যাহার করা হয়। মামলা প্রত্যাহার, বঙ্গবন্ধু সহ মুক্তি দেওয়া হয়, বঙ্গবন্ধু সহ সকলকে মুক্তি দেওয়া হয়। এবং এর ফলশ্রুতিতে 23 ফেব্রুয়ারি এই মামলা থেকে মুক্তি পাওয়ার পরে বঙ্গবন্ধুকে একটা সংবর্ধনা দেওয়া হয়, ছাত্র সংগ্রাম পরিষদের সংবর্ধনায় বন্ধু উপাধি দেন ছাত্রনেতা তোফায়েল আহমেদ। কবে দেন? 23 ফেব্রুয়ারি 1969। 23 ফেব্রুয়ারি 1969 আর কোনো ঘটনা নাই, শুধু একটা ঘটনা। 5 ডিসেম্বর 1969 বঙ্গবন্ধু পূর্ব পাকিস্তানের নাম রাখেন বাংলাদেশ। পূর্ব পাকিস্তানের নাম বঙ্গবন্ধু রাখেন
বাংলাদেশ কে রাখেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কবে? 5 ডিসেম্বর 1969। ওই দিন কি ছিল? হোসেন শহীদ সোহরাওয়ার্দী সাহেবের মৃত্যুবার্ষিকী। সেইখানে বসে বঙ্গবন্ধু বলেন যে ওরা আমাদের এই অঞ্চলের নামের সাথে বাংলা শব্দ কোথাও রাখে নাই, শুধুমাত্র বঙ্গোপসাগর ব্যতীত। আমি আজকে থেকে এই অঞ্চলের নাম রাখলাম বাংলাদেশ। এরপরে আসে 1970 সালের সাধারণ নির্বাচন। কারণ কি? কারণ হলো এই 1969-এর গণ অভ্যুত্থানের ফলে ছাড়তে বাধ্য হয় এবং ক্ষমতা ছাড়লে ক্ষমতায় আসেন তৎকালীন সেনাপ্রধান ইয়াহিয়া খান। এবং ইয়াহিয়া ক্ষমতায় এসে বলেন যে আমরা একটা নির্বাচন দিব, সেখানে যারা জিতবে তাদের হাতে ক্ষমতা আমরা ছেড়ে দিব। আর এটাই সেই সাধারণ নির্বাচন 1970-এর, যেখানে দুই পরিষদের নির্বাচন একসাথে হয়। একটা হলো জাতীয় পরিষদ, একটা হলো প্রাদেশিক পরিষদ। যেমন ধরেন ভারত একটা দেশ, এই ভারতে প্রদেশ আছে অনেকগুলো। যেমন এখানে একটা প্রদেশ আছে পশ্চিমবঙ্গ, এখানে একটা প্রদেশ আছে আসাম, এখানে প্রদেশ আছে অরুণাচল। এই প্রত্যেকটা প্রদেশের একটা করে সরকার থাকে, সেই সরকারকে বলা হয় প্রাদেশিক পরিষদ সরকার। আর পুরো দেশের জন্য একটা কেন্দ্রীয় সরকার থাকে, যার নাম হলো জাতীয় পরিষদ সরকার। এইটার প্রধান থাকেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী সাহেব। আর প্রাদেশিক পরিষদ যেটাকে বলে, ওইটা হলো শুধু ওই প্রদেশের জন্য একটা আইনসভা। ওই আইনসভার যিনি প্রধান থাকে তাকে বলা হয় মুখ্যমন্ত্রী বা সিএম, চিফ মিনিস্টার। যেমন পশ্চিমবঙ্গের সিএম হলেন বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়। বুঝতে পারছেন ব্যাপারটা? কি প্রাদেশিক পরিষদ, কি জাতীয় পরিষদ। যেমন পাকিস্তানের একটা প্রদেশ ছিল আমাদের এই পূর্ব পাকিস্তান, এইখানে একটা ইলেকশন হয়েছে, এইখানে কারা সরকার বানাবে সেই বিষয়ের। আর একটা ইলেকশন হয়েছে জাতীয় পরিষদের, যে পুরো পাকিস্তান এই দেশটা চালাবে কারা। তো জাতীয় পরিষদের নির্বাচনটা হয় 7 ডিসেম্বর। আসন সংখ্যা ছিল 313। আর এই নির্বাচনটা হয় 17 ডিসেম্বর। আসন সংখ্যা ছিল 310। এর মধ্যে দেখেন জাতীয় পরিষদের নির্বাচনের মধ্যে এই 313টা আসন বন্টন করা হয় পশ্চিম পাকিস্তানে। পশ্চিম পাকিস্তানের জন্য আসন রাখা হয় 144টা, পূর্ব পাকিস্তানের জন্য আসন রাখা হয় 169টা, যার মধ্যে আওয়ামী লীগ লাভ করে 0 আসন। পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগ লাভ করে 167 আসন। অর্থাৎ 313-র মধ্যে সংখ্যাগরিষ্ঠ আসন কারণে পাকিস্তানে সরকার গঠনের ক্ষমতা লাভ করে কারা? আওয়ামী লীগ। ওকে। আর এইদিকে প্রাদেশিক পরিষদ যে নির্বাচনটা, সেই নির্বাচনে সাধারণ আসন ছিল 300, সংরক্ষিত মহিলা আসন ছিল 10টি। এই মোট 310 আসন, যার মধ্যে আওয়ামী লীগ এখানে লাভ করে 288 আসন সাধারণ, এবং মহিলা আসন সংরক্ষিত 10, মোট 298 আসন। মানে দেশেও সরকার বানাবে আওয়ামী লীগ এবং কেন্দ্রেও সরকার বানাবে আওয়ামী লীগ। নির্বাচনের দ্বারা ফাইনাল হয়ে যায়। এখানে বাদ সাধে 1971 সালে ইয়াহিয়া খান যেই দিন ক্ষমতা হস্তান্তরের কথা, 1971 সালের 1 মার্চ, এই দিন এসে ইয়াহিয়া সাহেব কথা ছিল কি যে সভা বসবে বা গণপরিষদের সভা বসবে এবং সেই সভায় নির্বাচিত যারা জনপ্রতিনিধি আছে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে সেনাবাহিনী ক্ষমতা ছেড়ে দিবে। বাট সেনাবাহিনী এই দিন এসে বলল যে এই সভা স্থগিত করা হলো। কয়দিনের জন্য? অনির্দিষ্টকাল। এইবারে জটলাটা লাগে। অনির্দিষ্টকালের জন্য, অনির্দিষ্টকালের জন্য গণপরিষদের সভা স্থগিত ঘোষণা করেন ইয়াহিয়া খান। অনির্দিষ্টকালের জন্য গণপরিষদ ইয়াহিয়া খান। তো অনির্দিষ্টকালের জন্য সভা স্থগিত ঘোষণা করলে বঙ্গবন্ধু তিনি অসহযোগ আন্দোলন ঘোষণা করেন 2রা মার্চ। অসহযোগ আন্দোলন ঘোষণা করেন বঙ্গবন্ধু। অসহযোগ মানে আমরা কোনো সাহায্য সহযোগিতা করব না,
পাকিস্তানের সাথে যতদিন পর্যন্ত না তারা নিয়ম অনুযায়ী কাজকর্ম না করে। না, Next, এর পরবর্তী দিন আর এই দিন প্রথম পতাকা উত্তোলন করেন আসম আব্দুর রব। প্রথম পতাকা উত্তোলন করেন বাংলাদেশের জাতীয় পতাকা আসম আব্দুর রব, এবং তিনি পতাকা উত্তোলন করেন কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের সামনে। দরকার ছিল, খুবই এসেনশিয়াল ছিল। এসির সামনে বেশি করে দাও, চায়ের মধ্যে দিও না আমার। ব্যাস, ব্যাস, enough। তো নেক্সট হলো ৩রা মার্চ ছাত্র সংগ্রাম পরিষদ স্বাধীনতার ইশতেহার ঘোষণা করে। স্বাধীনতার ইশতেহার মানে আমরা স্বাধীন হলে আমাদের জাতীয় বিষয়াবলী কি হবে, জাতির পিতা কে হবে, কি হবে, ইত্যাদি ইত্যাদি। ইশতেহার ঘোষণা করেন কে? ছাত্র সংগ্রাম পরিষদ এবং এই ইশতেহার পাঠ করেন ছাত্রনেতা শাহজাহান। এই ইশতেহারে যা যা লেখা আছে এগুলা পাঠ করেন শাহজাহান সিরাজ সবার মধ্যে, এবং এই দিনের সভায় বঙ্গবন্ধুকে জাতির জনক ঘোষণা হয়, এবং এটা ঘোষণা আসম আব্দুর রব। বঙ্গবন্ধুকে জাতির জনক ঘোষণা করেন আসম আব্দুর রব। দেখছেন, বঙ্গবন্ধুকে জাতির জনক ঘোষণা আসম আব্দুর রব, এবং এই দিনই বাংলাদেশের জাতীয় সঙ্গীতটাও গৃহীত হয়। ওকে, লোকজনটা ভালোই হইতেছে, উঠতে উঠতে 125 জন পর্যন্ত আবার দেখি 120, আবার দেখি 100, আবার দেখি যাওয়া আসা করতেছে, নাকি নতুন নতুন লোক এসে আবার জয়েন করতেছে? যে সে চলে যাচ্ছে আর নতুন নতুন লোক এসে আরো জয়েন করতেছে, কোনটা ঘটতেছে বুঝতেছি না ব্যাপারটা। তেসরা মার্চের পরে উল্লেখযোগ্য ঘটনা ঘটে 6 মার্চ। এই দিন ইয়াহিয়া লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খানকে পূর্ব পাকিস্তানের গভর্নর ঘোষণা করে। টিক্কা খানকে পূর্ব পাকিস্তানের গভর্নর ঘোষণা করা হয়, এবং এই পরিপ্রেক্ষিতে 7 মার্চের ভাষণ বঙ্গবন্ধু যে দেন রেসকোর্স ময়দানে, ঐতিহাসিক ভাষণ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং এই ভাষণটা তিনি দেন 23 মিনিটের একটা ভাষণ, যেটা রেকর্ড করা হয়েছে 18 মিনিট, এবং এই ভাষণটা ইউনেস্কো স্বীকৃতি দেয় মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে 30 অক্টোবর 2017। স্বীকৃতি দেয় মেমোরি অফ দি ওয়ার্ল্ড রেজিস্টারে।
কবে? 30 অক্টোবর 2017, বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে। বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ইউনেস্কো এই ভাষণটাকে স্বীকৃতি দেয় 30 অক্টোবর 2017। নেক্সট আসেন, বঙ্গবন্ধুর এই ভাষণে তিনি 4 দফা প্রস্তাব দেন। কি কি প্রস্তাব ছিল? এক হলো সামরিক আইন প্রত্যাহার করতে হবে, অর্থাৎ বাহিনী ক্ষমতা রাখতে পারবে না। 2 হলো সৈন্যদেরকে ব্যারাকে ফিরিয়ে নিতে হবে, অর্থাৎ সৈন্যদেরকে রাস্তাঘাটে চালানো যাবে না, তাদের যে স্থল তাদের সেইখানে ফিরিয়ে নিতে হবে। গণহত্যা হয়েছে, গণহত্যা সুষ্ঠু ও বিচার করতে হবে এবং ক্ষমতা হস্তান্তর করতে হবে যারা নির্বাচিত জনপ্রতিনিধি আছে তাদের হাতে। কিন্তু বঙ্গবন্ধুর মানেনি ইয়াহিয়া খান। তিনি 15ই মার্চ ঢাকায় আসেন বঙ্গবন্ধুর সাথে আলোচনার জন্য, বাট এই আলোচনা ফলশ্রুতিতে 17ই মার্চ তারা ওই যে জাহাজ ভর্তি অস্ত্র নিয়ে আসে এবং অপারেশন সার্চলাইটের নির্দেশনা করে। অপারেশন সার্চলাইটের নীল নকশা করে, মানে হলো এমভি সোয়াত নামে একটা জাহাজে করে তারা প্রায় বিপুল পরিমাণ অস্ত্র গোলা বারুদ নিয়ে আসে চট্টগ্রাম বন্দরে, যেটা নামাইতে জাহাজ থেকে অস্বীকৃতি জানায় শ্রমিকরা। তো ওনাদের উদ্দেশ্য ছিল ওনাদের এই নীল নকশা বাস্তবায়নের জন্য অস্ত্রগুলো আনাইছে। যদি আমরা একটু কিছু লোকজনকে হত্যা করি, একটু বিভীষিকা চালাই, তাহলে এরা ভয়ে সকল দাবি দেওয়া ভুলে যাবে, আমাদের একেবারে পায়ে লুটায় পড়বে। বাট ঘটনাটা তা হয় নাই। উল্টো 19শে মার্চ ওনারা অপ্রীতিকর অবস্থা এড়ানোর জন্য যারা ইপিআর এর বাঙালি সৈন্য ছিল, ইপিআর কোনটা? পাকিস্তান রাইফেলস। ইপিআর প্রথম প্রতিরোধ গড়ে তোলে। ইপিআর এর যারা বাঙালি ছিল তাদের কাছে পাক বাহিনী অস্ত্র জমা চায়, যে তারা কোনো অস্ত্র নিজেদের সাথে রাখতে পারবে না, সব জমা দিয়ে দিতে হবে। কিন্তু তারা অস্ত্র জমা না দিয়ে উল্টা এইটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, যে না আমরা অস্ত্র না, যে নিতে আসবে তাদের সাথে বোঝাপড়া হবে। এটাকে বলা হয় প্রথম প্রতিরোধ। আর এটা করে কারা? ইপিআর বা ইস্ট পাকিস্তান রাইফেলস, যেটার পরে নাম হয় বিডি বাংলাদেশ রাইফেলস, বর্তমান নাম বিজিবি বা বর্ডার গার্ড বাংলাদেশ। তো এই প্রথম প্রতিরোধ ইপিআর যখন গড়ে তোলে, এটা তোলা হয় গাজীপুরের জয়দেবপুরে। এই মুক্তিযুদ্ধের দিকে আস্তে আস্তে আমরা আগাইতে থাকি। জয়দেবপুর। এবং 19শে মার্চের পরবর্তী ঘটনা ঘটে 22শে মার্চ। 20 মার্চ ভুট্টো সাহেবকে ঢাকায় দাওয়াত দেন ইয়াহিয়া, যে আমি একলা বৈঠক করে বঙ্গবন্ধুকে মানাইতে পারতেছি না, তুমি চলে আসো। সে আসার পরে দুইজন মিলে পরামর্শ করে 22শে মার্চ সার্চলাইট চূড়ান্ত করে ফেলে যে এই অপারেশনটা করাই লাগবে। হ্যাঁ, অপারেশন সার্চলাইট চূড়ান্ত করে এবং এই নীল নকশায় স্বাক্ষর দেয় ইয়াহিয়া খান। ফলশ্রুতিতে তারা 25শে মার্চ, এর আগে একটা ঘটনা ঘটে, এই 23 মার্চ প্রতিরোধ দিবস পালন করা হয়, ছিল পাকিস্তান দিবস, কিন্তু তার পরিবর্তে সমগ্র পূর্ব পাকিস্তানে পালন করা হয় প্রতিরোধ দিবস। দেখছেন কাপ চলতেছে আপনাকে খাওয়ার পরে। যাই হোক, আপনি পরে 4টার দিকে আবার একবার ঘুরে দিয়ে যান, চা খাবেন, আপনি খেলে নিয়ে যান। নেক্সট আসেন, প্রতিরোধ দিবসের পরে এইটাই পুরা পাক বাহিনী খেপে যায় যে ফাইজলামি শুরু করছো তোমরা না, আচ্ছা তারা দেখাইতেছি। তো 25 মার্চে তারা রাত 11টা 30 শুরু করে অপারেশন সার্চ, এবং এইখানে তারা প্রথম আক্রমণ করে রাজারবাগ পুলিশ লাইনে। এরপর দেখে ইপিআর, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই
চালায়। আর তার ফলশ্রুতিতে 26শে মার্চ প্রথম প্রহরে অর্থাৎ রাত 12টা 30 মিনিটে স্বাধীনতার ঘোষণা দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নিজ বাসভবন থেকে, এবং এই ঘোষণাটা দেন তিনি ওয়্যারলেস যোগে। ওয়্যারলেস যোগে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে দেন 1 ঘন্টা পরে। এই অভিযান শুরু হওয়ার 1 ঘন্টা পরেই বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়ে দেন, এবং এই ঘোষণার পরে রাত 1টা 30 মিনিটে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা, এবং সেই অভিযানের নাম ছিল অপারেশন বিগ বার্ড। পাকিস্তান সেনাবাহিনীর মেজর ওনাকে দায়িত্বটা দেওয়া হয়েছে। এইখানে 3 জনের নাম লিখে রাখবেন। অপারেশনে ঢাকার দায়িত্বে ছিল মেজর রাও ফরমান আলী। বাইরে অর্থাৎ ঢাকা শহরের বাইরে আশপাশের দায়িত্ব দেওয়া হয়েছিল মেজর খাদিম হোসেন রাজা। মেজর খাদিম হোসেন রাজা ওনাকে। আর হলো সার্বিক এটার সমন্বয়ের দায়িত্বে ছিল লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান। টিক্কা খান লিখছেন। এটা হলো অপারেশন সার্চলাইটের ঘটনা প্রবাহ। লিখছেন। এরপর হলো 28 মার্চ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়, এবং 30শে মার্চ এই বেতার কেন্দ্রটা ধ্বংস করে পাক বাহিনী বোমা হামলা দিয়ে, যেটা পরবর্তীতে আবার চালু হয়েছিল 25 মে কলকাতার বালিগঞ্জে। এগিয়ে মোটামুটি, এবং এটা শুরুটা হয় এপ্রিল মাসে 4 এপ্রিল 1971। তেলিয়াপাড়া রণকৌশল গৃহীত। এটা হবিগঞ্জের একটা চা বাগান। দেখছেন, 4 এপ্রিলের পরে
ঘটনাটা ঘটে 10 এপ্রিল। এই দিন অস্থায়ী সরকার গঠন করা হয়, যেটার অন্য নাম ছিল প্রবাসী সরকার। অস্থায়ী সরকার, সেই সরকার গঠন করা হয়। নেক্সট, এই প্রবাসী সরকার ছিলেন কে? এটা গঠন করা হয় ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বসে। আগরতলা, ত্রিপুরা। এইখানে রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রাষ্ট্রপতি ছিলেন নজরুল ইসলাম। এরপরে প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। এইখানে উনি প্রধানমন্ত্রীর পাশাপাশি আরো যে যে পদের দায়িত্বে ছিলেন সেই পদগুলো হলো প্রতিরক্ষা পরিকল্পনা মন্ত্রণালয় এবং অর্থ বিষয়ক মন্ত্রণালয়। এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। উনি একই সাথে স্বরাষ্ট্র, ত্রাণ, পুনর্বাসন ও কৃষি বিষয়ক মন্ত্রী ছিলেন। কে ছিলেন এটা? এইচ.এম. কামরুজ্জামান। এইচ.এম. কামারুজ্জামান। এরপরে মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী, উনি ছিলেন একাধারে অর্থ, বাণিজ্য ও শিল্প বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ক্যাপ্টেন এম মনসুর আলী। ক্যাপ্টেন এম মনসুর আলী। এগুলো কিন্তু এইভাবেই অন্যগুলোও পরীক্ষায় আসে। এবং এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন খন্দকার মোস্তাক আহমেদ। খন্দকার মোস্তাক আহমেদ। শেষ। এই ছিল আমাদের সরকারটা। 17ই এপ্রিল এই সরকার, তার আগে একটা ঘটনা আছে। এই সরকারের সচিবালয় ছিল 8 নং থিয়েটার রোড, কলকাতা। থিয়েটার রোড, কলকাতা। দেখছেন? 8 নং থিয়েটার রোড, কলকাতা। এখানে ছিল এই সরকারের সচিবালয়। এবং 11ই এপ্রিল সারা দেশকে 11 সেক্টরে বিভক্ত করা হয় এবং সেনা বাহিনীর প্রধান, মানে সেনা প্রধান হিসেবে, প্রধান সেনাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয় জেনারেল আতাউল গনি ওসমানীকে। এমএজি ওসমানী। প্রধান সেনাপতি নিয়োগ দেওয়া হয়। এবং 12ই এপ্রিল বাংলাদেশ বাহিনী গঠন করা হয় কলকাতার থিয়েটার রোডে। বাংলাদেশ বাহিনী গঠন করা হয়। এবং দেন 17ই এপ্রিল এই সরকার শপথ গ্রহণ করে। শপথ গ্রহণ করে মুজিবনগর সরকার। এখানে একটা জিনিস, 10 এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয়। স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয়। স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় 10 এপ্রিল।
লিখছে। নেক্সট, এই শপথ গ্রহণটা হয় মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা ইউনিয়নের ভবেরপাড়া গ্রাম। ওকে, এবং এই শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক এম এ মান্নান। আর শপথ বাক্য পাঠ করান অধ্যাপক এম ইউসুফ আলী। ফাইনালি যুদ্ধ চলতে থাকে। এর মধ্যে যুদ্ধের অনেকগুলো স্টেজ আসে, যার মধ্যে 24 জুলাই গঠন করা হয় স্বাধীন বাংলা ফুটবল দল গঠন করা হয়। এরা ফুটবল খেলে গিয়ে কলকাতায় 35 জনের একটা দল গঠন করা হয়েছিল। 1 আগস্ট অর্থ সাহায্য দেওয়ার জন্য মুক্তিযুদ্ধে আয়োজন করা হয় কনসার্ট ফর বাংলাদেশ। এটা হয় নিউ ইয়র্কের মেডিসন স্কয়ার গার্ডেন। এখানে হয় কনসার্ট ফর বাংলাদেশ। আয়োজক ছিলেন পণ্ডিত রবি শঙ্কর। আর প্রধান গায়ক ছিলেন জর্জ হ্যারিসন, যিনি হলো মূলত বিটলস ব্যান্ডের গায়ক। এছাড়া 15ই আগস্টে পরিচালনা করা হয় অপারেশন জ্যাকপট, যেটা পরিচালনা করে নৌ কমান্ডোগণ। 4টা বন্দর, 2টা নদী চাঁদপুর এবং নারায়ণগঞ্জ, আর 2টা সমুদ্র বন্দর মোংলা চট্টগ্রাম। এইখানে 8 সেপ্টেম্বর গঠন করা হয় সর্বদলীয় উপদেষ্টা পরিষদ। গঠন করা হয় এবং 21 নভেম্বর ভারত বাংলাদেশ যৌথ বাহিনী গঠন করা হয়। এবং যুদ্ধের পর্যায়ে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ লেগে যায়। সেটা লাগে হলো 3রা ডিসেম্বর, তৃতীয় পাক ভারত যুদ্ধ লাগে। এবং এই যুদ্ধের পরেই দ্রুত সফলতা আসে এবং 6 ডিসেম্বর প্রথম যশোর জেলা শত্রুমুক্ত হয়। যুদ্ধে পারবে না দেখে পাক বাহিনী বুঝে এবং এই দিন ভুটান ও ভারত বাংলাদেশকে এবং পারবে না বুঝে 14ই ডিসেম্বর পাক বাহিনী বুদ্ধিজীবী হত্যাকাণ্ড চালায়। বুদ্ধিজীবী হত্যাকাণ্ড সংঘটিত হয় এবং 16ই ডিসেম্বর ফাইনালি পাক বাহিনী আত্মসমর্পণ করে। এই ছিল মোটামুটি সংক্ষিপ্ত ইতিহাস। আমরা একেবারেই শেষ পর্যায়ে, আর হয়তোবা 1-2 মিনিট আমরা আসি। ওকে, তাহলে এইগুলোর বাইরেও কিছু জিনিস আপনারা দেখে যাবেন। হয় কি, পরীক্ষায় পড়া থাকলে কনফিডেন্স বেশি থাকে, কমন পড়া বা না পড়া এটা কোনো মেজর ফ্যাক্ট না, তখন কনফিডেন্স বেশি থাকে, ইজিলি প্রশ্নগুলো সিকোয়েন্স জানা থাকলে কি কি ঘটনা ইজিলি উত্তর। যেগুলো আপনারা পড়বেন তার মধ্যে একটা হলো সেক্টর ও সেক্টর কমান্ডার, খেতাব মুক্তিযুদ্ধের বীরত্ব সূচক, মুক্তিযুদ্ধ বিষয়ক
প্রকাশনা, গান, গল্প, কবিতা ও চলচ্চিত্র। মুক্তিযুদ্ধ চলাকালীন বিদেশি রাষ্ট্রপ্রধানগণ আর মুক্তিযুদ্ধের সময়কালীন যারা আমাদেরকে স্বীকৃতি দিয়েছে, যেই সব সেই স্বীকৃতি সংক্রান্ত বিষয়গুলো। আর খেতাবের মধ্যে আলাদা করে বীরশ্রেষ্ঠ একটু ভালো করে দেখবেন, লেকচার শিটে এগুলো সুন্দরভাবে দেয়া আছে। এই ছিল মোটামুটি আজকের মতো কথা। 8 সেপ্টেম্বর সর্বদলীয় উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। আমরা আর 30 সেকেন্ডের মধ্যে এমনিতেই কেটে যাবে, পরের ক্লাস শুরু হবে। তো যারা লিখতে পারেননি চাইলে স্ক্রিনশট দিয়ে ধীরে ধীরে লিখতে পারেন। ওকে, তো মোটামুটি আজকের ক্লাস। যারা লিখতে পারেননি লেখা বাদ দিয়ে আগে স্ক্রিনশট দিয়ে রাখেন, কারণ এখনই কেটে যাবে, এমনি কেটে গেলে পরের ক্লাসটা শুরু হবে। সো আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন যারা এখনো লিখে শেষ করেননি। এই জিনিসগুলো হোম টাস্ক, এই কয়টা আপনারা বাসায় পড়বেন, কারণ এইখান থেকে প্রশ্ন আসছে মূলত। প্রকাশনাগুলো আপনারা পড়লেই বুঝবেন। প্রথম চলচ্চিত্র, মুক্তিযুদ্ধ বিষয়ক গান, গল্প, কবিতা। আরেকটা হলো মুক্তিযুদ্ধ বিষয়ক ভাস্কর্যগুলো গুরুত্বপূর্ণ। তাহলে আমি এইখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবারও। সেই পর্যন্ত অনেক অনেক শুভকামনা রইল সবার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।